আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সাথে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডাক্তারের জরুরি বৈঠক, উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মীরা। রোগ মুক্তি কামনায় এটিএন বাংলা ও এটিএন নিউজের দোয়ার আয়োজন। উৎসব মুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের উৎসর্গ করার তাগিদ। গুমের মামলার শুনানিতে গ্রেফতার সেনা কর্মকর্তাদের অন্যান্য আসামিদের মতোই সশরীরে আদালতে হাজির হতে হবে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 14 ডিসেম্বর। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে অনাস্থা প্রকাশ ও কঠোর হতে বাধ্য হবে এনসিপি, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। সরকারের অনুমোদন ছাড়াই সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 9 টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা। অভিযোগ বাণিজ্য উপদেষ্টার। কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ ক্যাবের। এবং জনগণের প্রতি দায়বদ্ধ প্রার্থীদের ভোট দেবে রাজধানীবাসী। চাঁদপুরের হাটে বাজার নির্বাচন নিয়ে তুমুল আলোচনা। জয় পরাজয়ে ভূমিকা রাখবে জেলেদের ভোট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সাথে জরুরি বৈঠক করেছে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বিলি। এছাড়া চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ দেশে আসছে। বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি চিকিৎসকরা। এদিকে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এবং 2 প্লাটুন বিজিবি। এদিকে দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ দোয়ার আয়োজন করছে বিএনপি নেতাকর্মীরা। মুশফিকুর রহমানের প্রতিবেদন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মী সহ গোটা দেশ। নানা বাধা বিধিনিষেধের পরেও প্রতিদিন এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন অসংখ্য মানুষ। এদিকে বেগম জিয়াকে চিকিৎসা দিতে তার মেডিকেল বোর্ডের সাথে যোগ দিয়েছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বিলি। শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসার বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করবেন মেডিকেল টিম। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর তার নিরাপত্তা বিধানে এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। বুধবার মোতায়েন করা হয়েছে 2 প্লাটুন বিজিবিও। এদিকে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির নেতাকর্মীদের আয়োজনে সারা দেশে মিলাদ মাহফিল, দান সদকা ও দোয়া অব্যাহত রয়েছে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের আয়োজনে দোয়া মাহফিলে দেশবাসীর দোয়ায় বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন দলের মুখপাত্র রুহুল কবির রিজভী। দেশ বিদেশের চিকিৎসকরা ছুটে আসছেন। আজকে দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা তার সুস্থতার জন্য সেখান থেকে বার্তা দিচ্ছেন। আজকে দেশের সর্বস্তরের মানুষ, সরকার প্রত্যেকে তার সুস্থতার জন্য দাবি করছেন। নিশ্চয়ই একটি জাতির সকল মানুষ যখন আল্লাহর দরবারে মোনাজাত করে কোনো কিছুর জন্য, আল্লাহ সেটা কবুল করেন, আল্লাহ সেটা মঞ্জুর করেন। অন্যদিকে ভাসানী মিলনায়তনে দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বেগম জিয়া জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তাই গোটা জাতি আজ তার জন্য উৎকণ্ঠায়। স্বৈরাচার আওয়ামী লীগ বিদায়ের পরে যখন তিনি কারামুক্ত হয়েছেন, তারপরেও তার শরীর কিন্তু ভেঙে গিয়েছিল। তার উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার, কারাগারে আমরা তাকে দেখতে গিয়েছি, তিনি কখনো ভেঙে পড়েননি। কোনো অন্যায়ের কাছে কোনোদিন তিনি মাথা নত করেন নাই। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে কোনো ধরনের গুজব, অপতথ্য থেকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ইমদাদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিদেশি চিকিৎসকরা কি বলছেন? পুনম, এভারকেয়ারের সামনে আমরা সেই দুপুর থেকে দাঁড়িয়ে আছি এবং সকাল থেকে কিন্তু বিদেশি যে চিকিৎসক রয়েছিলেন তিনি এসেছেন এবং তিনি মেডিকেল যে বোর্ড রয়েছে সেই বোর্ডের সাথে কথা বলেছেন। খালেদা জিয়ার রিপোর্ট যেগুলো রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, সেই রিপোর্টগুলো দেখেছেন। কি কি চিকিৎসা তাকে দেয়া হচ্ছে সেগুলো তিনি দেখেছেন। কি কি ওষুধ, কোন কোন ওষুধ তিনি পাচ্ছেন, কোন কোন ইনজেকশন তাকে দেওয়া হচ্ছে, কি ধরনের স্যালাইন তিনি পাচ্ছেন, এই সব কিছুই কিন্তু দেখেছেন তিনি। আমরা যতটুকু সমর্থিত অসমর্থিত বিভিন্ন সূত্র থেকে শুনতে পাচ্ছি এবং এই ভেতরে কিন্তু তিনি এখনো অবস্থান করছেন, তাকে চলে যেতে আমরা এখনো দেখিনি। তবে তিনি গণমাধ্যমের সাথে এখনো কিন্তু কোনো রকমের আনুষ্ঠানিক কথাবার্তা বলেননি। এমনকি খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনিও গণমাধ্যমের সাথে কোনো রকমের কথা এখনো বলেননি। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভেতরে আসলে তার শারীরিক অবস্থা কি এবং তাকে কি ধরনের চিকিৎসা এই বিদেশি চিকিৎসক দিচ্ছেন সেটি কিন্তু এখন পর্যন্ত সুনিশ্চিত করে বলতে পারছি না। তবে যেটি আমরা বুঝতে পারছি এবং বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো আমরা জানছি, বিভিন্ন নেতাকর্মীরা যেসব বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন সেটি হচ্ছে যে এখন যে চিকিৎসা চলছে সেই চিকিৎসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হচ্ছে না, অর্থাৎ তিনি স্থিতিশীল রয়েছেন, তবে উন্নতিও হচ্ছে না। এটি হচ্ছে একটি চিন্তার বিষয় এবং যেহেতু উন্নতি হচ্ছে না সেহেতু তাকে এই বিদেশি ডাক্তারদের এনে তাদের সমন্বয়ে আধুনিক যেই ব্যবস্থাপনা রয়েছে, তার যে শারীরিক সমস্যাগুলো রয়েছে, যার মধ্যে তার শ্বাসকষ্টের সবচেয়ে বেশি সমস্যা রয়েছে, কার্ডিয়াক কিছু সমস্যা রয়েছে, এগুলো এবং কিডনির যে ডায়ালাইসিস জনিত সমস্যা রয়েছে, এগুলো কিভাবে দ্রুত কাটিয়ে ওঠা যায় এবং তাকে বিদেশে নেয়ার মতো কিভাবে উপযোগী করে তোলা যায়, এইসব বিষয় মূলত এই বিদেশি চিকিৎসক যিনি রিচার্ড বেল এসেছেন তার কাছ থেকে বোধহয় যেটি তারা আলোচনা করছেন এবং তার কাছ থেকে সেসব তথ্যগুলো তারা নিচ্ছেন, এমনটি আমাদেরকে বিভিন্ন যে পর্যায়ের নেতা কর্মী যারা রয়েছেন তারা জানাচ্ছেন। কিন্তু কাউকেই আমি জানিয়ে রাখি আপনাকে আরও একবার যে ভেতরে কিন্তু খালেদা জিয়াকে যেহেতু তিনি অসুস্থ রয়েছেন, তার চিকিৎসা চলছে এবং এরই মধ্যে সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তার নিরাপত্তার জন্য SSF মোতায়েন করেছে। সেক্ষেত্রে কিন্তু তিনি যেখানে এই ভবনের 4 তলায় CCUতে যেখানে চিকিৎসাধীন রয়েছেন সেখানে কিন্তু কাউকেই যেতে দেওয়া হচ্ছে না, এমনকি দলীয় নেতা কর্মীদের কাউকেও যেতে দেওয়া হচ্ছে না। আমরা যতটুকু শুনতে পেরেছি যে শুধুমাত্র বাংলাদেশি 4 জন চিকিৎসক ছাড়া তার কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, এমনকি কোনো বাইরের নার্সকেও যেতে দেওয়া হচ্ছে না। হাসপাতালের লিস্টেড যারা রয়েছেন অর্থাৎ SSF এর তালিকায় যাদের নিবন্ধন রয়েছে কেবল তাদেরকেই সেখানে যেতে দেওয়া হচ্ছে এবং তারা সেখানে খালেদা জিয়ার যে শারীরিক চিকিৎসা রয়েছে সেটি দেওয়ার চেষ্টা করছেন। আর যেটি হচ্ছে যে আপনি জানেন যে কিছুক্ষণ আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এভারকেয়ার হাসপাতালের যে 2টি পাশ রয়েছে, এই 2 পাশে আমার ঠিক বাম পাশে একটি মাঠ রয়েছে, এখানে 2টি খোলা জায়গা আছে। এই খোলা জায়গাগুলোতে আগামীকাল থেকে হেলিকপ্টার এবং উড়োজাহাজ, হেলিকপ্টারই মূলত ওঠানামা করানোর একটি ব্যবস্থা বা একটি মহড়া হতে পারে। সেটি হচ্ছে যে এটি SSF এর নিরাপত্তা প্রোটোকল যেটি রয়েছে সেটির অংশ হিসেবে। তো এই জন্য জনগণকে বা জনগণের বিভ্রান্তি যাতে সৃষ্টি না হয় সেজন্য অনুরোধ করা হয়েছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি এই মহড়ার অন্তর্গত হিসেবে ধারণা করা হচ্ছে যে খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া হয় সেই ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স যাতে এখানে নামতে পারে সেই ব্যবস্থার অংশ হিসেবে এমন মহড়াটি হতে পারে। আবার কেউ কেউ বলছেন বা কারো ধারণা হচ্ছে যে তারেক রহমান যিনি রয়েছেন তার সন্তান, তিনি আসলে তাকে আনার জন্য একটি পরিকল্পনার অংশ হিসেবে এই মহড়াটি হতে পারে। এরকম নানা ধরনের জল্পনা কল্পনা কিন্তু এই হাসপাতাল এবং হাসপাতালের আশপাশের এলাকায় চলছে। তো এর মধ্য দিয়েই হাসপাতালের ভেতরে চিকিৎসা চলছে বেগম খালেদা জিয়ার এবং হাসপাতালের বাইরে দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যারা রয়েছেন এমনকি সাধারণ মানুষও ভিড় করেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার শেষ পরিস্থিতি কি, তার সর্বশেষ খবর কি, এসব জানার জন্য। তো পুনম, এবারকার হাসপাতালের সামনে থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে ATN বাংলা ও ATN নিউজ। এ সময় বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়। বিশেষ এই দোয়ার আয়োজনে ATN বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও দোয়ায় অংশ নেন প্রতিষ্ঠানটির বার্তা ও অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে অভিভাবক হিসেবে আবারও দেশকে যাতে নেতৃত্ব দিতে পারেন তার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন ATN পরিবার। সন্ধ্যা 6টা 15 শুরু হওয়া এই দোয়া মাহফিলের সরাসরি সম্প্রচার করে ATN বাংলা ও ATN নিউজ। ফেব্রুয়ারি নির্বাচন ঐতিহাসিক ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আশা প্রকাশ করেন। দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞার সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্নকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর ৯৬ জন কর্মকর্তা কোর্সে অংশ নেন। এর মধ্যে সামরিক বেসামরিক কর্মকর্তা ছাড়াও ভ্রাতৃপ্রতিম ১৮ দেশের সদস্য রয়েছেন। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। The National Defense College was established with a clear vision to cultivate leaders who can navigate the complex and ever-evolving geopolitical landscape. In an era where the economic center of gravity is shifting towards Asia, Bangladesh occupies a strategic position that offers immense opportunities. আশা করেন বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে। Your continuous efforts during national crises such as natural disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঠিক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Still, you have to play a very historical role very soon in our national election and referendum in coming February to make it not only a historical landmark, also a peaceful and festive. Make it a festive occasion for all voters who turn out to vote, and the nation will remember with pride. They really had a historical occasion to turn the country around. ডক্টর ইউনূস আশা করেন অতীতের মতো আগামীতেও ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স বাংলাদেশ ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। গুমের মামলার শুনানিতে গ্রেফতার সেনা কর্মকর্তাদের অন্যান্য আসামিদের মতোই সশরীরে হাজির হতে হবে। শুনানিতে ভার্চুয়ালি যুক্ত হতে তাদের আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। গুমের পর র্যাবের টিএফআই সেলে ১৪ জনকে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ ১৭ আসামির বিরুদ্ধে ৪টি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামি পক্ষের আবেদনের শুনানির জন্য ১৪ ডিসেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। শেখ হাসিনা সরকারের গত ১.৫ দশকের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে গুমের পর র্যাবের টিএফআই সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১১ জন সেনা কর্মকর্তা সহ আসামি ১৭ জন। এর মধ্যে গ্রেফতার থাকা ১০ সেনা কর্মকর্তাকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযুক্ত ৪ জন ব্রিগেডিয়ার জেনারেল, ৪ জন কর্নেল এবং ২ জন লেফটেন্যান্ট কর্নেলের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর। শুনানিতে টিএফআই সেলে গুম ও নির্মম নির্যাতনের ঘটনা তুলে ধরেন তিনি। এই বন্দিশালায় 2টো ডেডিকেটেড টর্চার রুম ছিল, যেগুলো সাউন্ড প্রুফ ছিল। সেখানে নানান ধরনের টর্চার ম্যাটেরিয়াল দিয়ে সাজানো ছিল। সেখানে ছিল বৈদ্যুতিক ঘূর্ণায়মান চেয়ার, যেখানে আসামিকে বসিয়ে হাত পা বেঁধে বৈদ্যুতিক চেয়ারটাকে দ্রুত বেগে ঘোরানো হতো। স্টিলের মইয়ের মতো বেড সদৃশ এক ধরনের যন্ত্র, যেটার সাথে হাত পা বেঁধে ঘড়ির কাঁটার উল্টা দিকে যেভাবে ঘোরানো হয় সেরকম করে ঘোরানোর ব্যবস্থা ছিল। যৌনাঙ্গে ইলেকট্রোকিউট করার মতো যন্ত্রপাতি ছিল। ওয়াটার বোর্ডিং এর ব্যবস্থা ছিল। এই যে বিভৎস নারকীয় একটা ব্যবস্থা ছিল টিএফআই সেলে, সেই বর্ণনা আমাদের ফরমাল চার্জে আমরা তুলে এনেছি। গুমের ২ মামলার প্রধান আসামি শেখ হাসিনার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্নাকে তার আগ্রহেই গত ২৩ নভেম্বর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। পরে ২৭ নভেম্বর তিনি মামলা না লড়ার ঘোষণা দেন ফেসবুকে। তার এই মন্তব্যে অসন্তুষ্ট হয়ে তাকে তলব করেন ট্রাইব্যুনাল। জনাব পান্না দায়িত্ব আদালত থেকে ওপেন কোর্টে নেয়ার পরে তিনি চিঠি লিখেছেন, যেটা আইনসম্মত হয়নি, এটা আদালত অবজারভেশন দিয়েছেন। নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য প্রদানের মাধ্যমে অনেকগুলো কথা বলেছেন, যেগুলো আদালত বলেছেন, যেগুলো কন্টেম্পশাস। আমার যে পজিশনটা হলো, একদিকে
এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তার তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। পরে পান্নার পরিবর্তে গুমের 2 মামলায় আমির হোসেনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল, যিনি এর আগে জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়েছেন। এদিন সেনা কর্মকর্তাদের সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি শুনানি করার আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল 1। তাদের যদি খালাস হয়ে যায় তাহলে আমরা যেন এই 10টি সেনাবাহিনীর অফিসারকে আবার ফিরিয়ে নিতে পারি, সেই জন্য আমরা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের অনুমতিটা চেয়েছিলাম। এই পিটিশনের শুনানির সময় আমরা লক্ষ্য করেছি যে আসামি পক্ষের আইনজীবীরা সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। এই হাইপ তোলার চেষ্টা করা, যারা রাষ্ট্রের জন্য অনেক কিছু করে, সুতরাং তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে, সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন। আগামী 14 ডিসেম্বর অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে আসামি পক্ষের শুনানি হবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। তফসিলের আগে নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে বাংলাদেশ কংগ্রেস। নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং নির্বাচন কমিশন সার্ভিস গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। সেই সাথে রিটে রুলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে। বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলের মহাসচিব ইয়ারুল ইসলাম এই রিট করেন। ইসি নির্বাচন অনুষ্ঠানে পক্ষপাতমূলক আচরণ করলে এনসিপি অনাস্থা দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করে দলের নিবন্ধন সনদ নেয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি দেশব্যাপী ডিসি এসপি বদলিতে রাজনৈতিক প্রভাব থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। গণভোট, তফসিল, নির্বাচনী প্রতীক এবং দলের নিবন্ধন সনদ গ্রহণের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে দলটির আহ্বায়ক ও মুখ্য সমন্বয়ক সাংবাদিকদের সাথে কথা বলেন। আদালতকে ব্যবহার করে একটি দল কয়েকটি ছোট দলকে সাথে নিয়ে সরকারের সংস্কার কাজকে ব্যাহত করার ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ করেন তারা। কোর্ট পাড়া গুন্ডাতন্ত্র চলছে এবং সেখানে কোর্টের গাড়ে বন্দুক রেখে নির্বাচন কমিশনকে একটি বাধ্য করার ষড়যন্ত্র চলছে, যে ছোট ছোট যে পার্টিগুলো রয়েছে সেগুলোকে পকেটস্থ করা, বহুদলীয় যে গণতন্ত্র রয়েছে সেটাকে হত্যা করার। আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রক্রিয়াকে এগিয়ে নিতে চাই, বহুদলীয় গণতন্ত্রে আমরা সুস্পষ্ট করতে চাই এবং শত শত ফুল আমরা ফুটতে দিতে চাই, আমরা একটি ফুলকে চাই না। প্রত্যেক দলের স্ব প্রতীকে নির্বাচন করার বিধানকে স্বাগত জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য নিয়ন্ত্রণের পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জরুরি। বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি দেয়। যথাযথ পরিবেশে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হতে পারে সেটা আমাদের প্রত্যাশা থাকবে। সেক্ষেত্রে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। তবে যদি নির্বাচন কমিশনের আমরা দেখি যে তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছে, আমরা বিভিন্ন সময় দেখেছি, এর আগে আমরা বলেছি সুস্পষ্টভাবে, এটা যদি তারা ভবিষ্যতে করে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আমরা সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের তখন কঠোর ব্যবস্থা নিতে হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দেশ কোন দিকে যাচ্ছে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। আগামীতে আমরা কি ধরনের দেশ দেখতে চাই, আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে, তার একটা টোন সেটিং, কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন। এ সময় তিনি আরো বলেন, দেশ ও জনগণের স্বার্থে আগামীতে একটি ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। গুন্ডামি, কালো টাকা দৌরাত্ম্যের মাধ্যমে জাগ্রত জনতাকে থামানো যাবে না মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এই দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, টাকা বিদেশে পাচার করতে চায়, মায়ের কোল খালি করতে চায়, তাদের উৎখাত করে ইসলামের বিজয় নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের উদ্যোগে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সহ বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতৃবৃন্দরা। এদেশ আমার, এদেশে জন্মগ্রহণ করেছে আমি, এদেশকে নিয়ে যারা ছিনিমিনি করতে চায়, এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায়, যারা মায়ের কোল সন্তান হারা করতে চায়, আপনাদেরকে বারবার বলছি, আগের মতো গুন্ডামির মাধ্যমে এবং কালো টাকার দৌরাত্মের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না। তোমাদের উত্থান করবে এবং আল্লাহর রহমতে ইসলাম বিজয় হবে। সরকারের অনুমোদন ছাড়াই সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 9 টাকা বাড়িয়েছে রিফাইনারি কোম্পানিগুলো। একা আইনের লঙ্ঘন বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ। কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে তেলের বাড়তি দামে ভোক্তাদের উপর চাপ আরও বাড়বে বলে মনে করছেন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। বেআইনি কাজের জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ তার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সয়াবিন তেলের দাম বাড়াতে গত 10 নভেম্বর সরকারকে চিঠি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে প্রতি লিটারে 10 টাকা বাড়ানোর প্রস্তাব দেয় কোম্পানিগুলো, কিন্তু সরকার তাতে সম্মত না হওয়ায় নিজেরাই লিটারে 9 টাকা বাড়িয়ে বাজারে ছেড়েছে। এতে হতবাক ডিলার ও ক্রেতারা। তেলের দাম বাড়বে এটা তো আমরা বুঝেই উঠতে পারি। আপনারা জিজ্ঞেস করেননি যে কেন? জিজ্ঞেস করছি, বাড়তি আমাকে লস হয়, বাড়তি রেট। আমাদের ইনকাম তো আর বাড়ে নাই, অথচ সরকার এদিকে কোনো নজর না দিয়ে তার জিনিসের বিভিন্ন তার দাম বাড়াচ্ছে ধাপে ধাপে। বাণিজ্য উপদেষ্টা বলছেন সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়ে কিছুই জানে না সরকার। সম্মতি নিয়েছে কিনা? না, আমাদের কোনো সম্মতি নেই। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নেই। ব্যবসায়ীরা এত পাওয়ারফুল হয়ে গেল, মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে তেলের দাম বাড়িয়ে বাজারে দাম বাড়ছে। একটু ব্যবসায়ীদেরকে প্রশ্ন করেন। আমরা আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তো আর মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। উপদেষ্টা অতীতেও বলেছিলেন পদক্ষেপ নেবেন। জি, না আমরা করেছি। আপনি কি দেখেননি পদক্ষেপ আমাদের? বাজারে যে দাম বাড়িয়েছিল এবং যেটার সাথে আমরা একমত পোষণ করি নেই, দাম তো বাড়েনি। এই সরকারের থেকে কি ব্যবসায়ীরা বেশি পাওয়ারফুল হয়ে গেল? ওনারা দেখেন, আপনার এই ধরনের প্রশ্নের মানে উত্তেজক এবং ধারণাবশত প্রশ্ন। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমলেও বাংলাদেশে ঠিক তার উল্টো ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো। এর ফলে বছর শেষে ভোক্তাদের উপর চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। অত্যাবশ্যকীয় পণ্য আইনে বলা আছে এর তালিকাভুক্ত পণ্যগুলোর দাম বাড়াতে সরকারের অনুমোদন লাগবে। এটা না মানলে 3 বছর জেল কিংবা 10 লাখ টাকা জরিমানা করা হবে। ব্যবসায়ীদের ভয় না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। আইনে তো অনেকগুলোই বিষয় আছে, তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো এখানে সুযোগ আছে, কম্পিটিশন কমিশন আছে, এবং এখানে যেটা মজুতদারি যে আইন আছে, এই ক্ষেত্রে যেটা আছে ভোক্তা অধিকার আইন, কম্পিটিশন কমিশন আইন, ইভেন যদি কেউ হোর্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয় সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে। আমরা সেই আইনের প্রয়োগটা দেখতে চাই। অনুমোদন ছাড়া সয়াবিন তেলের দাম বাড়ানোর কারণ জানতে কোম্পানিগুলোর প্রতিনিধিদের ফোন করা হলেও তারা রিসিভ করেননি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। নির্বাচনের দিনক্ষণ কাছে চলে আসলেও এখনো জমে ওঠেনি নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দোরগোড়ায় যেতে ব্যস্ত সময় পার করছেন। সাধারণ ভোটারদের মাঝে সে প্রচলিত নির্বাচনী আমেজ এখনো নেই। অনেকের মনে নির্বাচনকে ঘিরে রয়েছে অনিশ্চয়তা। তবে থেমে নেই প্রার্থীদের প্রচারণা। এলাকার নানা উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন জনগণের কাছে। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে।
রাজধানীতে ব্যানার, ফেস্টুন, পোস্টারের মাধ্যমে নির্বাচনে জানান দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এদিকে ব্যানার, ফেস্টুন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অপসারণ করায় ভার্চুয়াল প্রচারণায় জোর দিচ্ছেন প্রার্থীরা। তবে নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ এখনো কম। বারবার সরকারের পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন না হওয়ায় ক্ষোভ রয়েছে অনেকের। জনগণের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করছেন এবং সভা সমাবেশ, উঠোন বৈঠক ও মসজিদ ভিত্তিক প্রচারণায় ভোটার সংযোগ করছেন প্রার্থীরা। এই এলাকাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত যদি আমি করতে চাই তাহলে তাদেরকে কাজ দিতে হবে। সুতরাং তাদেরকে কাজ দেওয়া এবং স্বল্প, যেটাকে বলা হয় ক্ষুদ্র ঋণ, আমরা ক্ষুদ্র ঋণ না মানে সুদ মুক্ত বলতে পারি, ইন্টারেস্ট মুক্ত কিছু দিয়ে তাদেরকে আমরা কিভাবে কর্মক্ষম করতে পারি সেটা আমার একটা মূল টার্গেট। এদিকে রাজধানীর চেয়ে বাইরের নির্বাচনী আমেজ একটু বেশি। চ্যালেঞ্জ কিন্তু এখন ভোটারদেরকে আস্থা আইনে ভোট নেওয়া। আমি কোনো দলকে প্রতিপক্ষ না বলে এবার ভোটারদেরকে আমি চ্যালেঞ্জ হিসাবে নিব যে তারা কিন্তু খুবই কেয়ারফুল। এই চ্যালেঞ্জ কিন্তু আমি আগে ফেস করি নাই। ভোটাররা অনেক সচেতন হয়েছে, সে শিক্ষিত অশিক্ষিত কিচ্ছু আসে যায় না। আসন পুনর্বিন্যাস নিয়ে জটিলতা চলছে কিছু আসনে, তবে প্রচারণা থেমে নেই প্রার্থীদের। বিএনপি থেকে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে, যেহেতু আদালতে যেটাই বলুক না কেন আমাদের আসন যে এরিয়া আছে সেটাতে হয়তো কিছু কম বেশি কাটছাট হবে, কিন্তু আমাদেরকে প্রস্তুত রাখার জন্য বা কাজ করার জন্য বলা হয়েছে। তো আমরা সেভাবে তৃণমূলে কাজ করছি। প্রার্থীদের প্রচারণা ও নানা প্রতিশ্রুতির মাঝে ভোটাররা আগামীতে এমন একটি সরকার দেখতে চান যা সত্যিকারের জনমানুষের প্রতি দায়বদ্ধ থাকবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। চাঁদপুরের শেষ প্রান্ত হরিণাঘাট, মেঘনাঘাট। ইলিশ মাছ ধরা ও বিক্রি যাদের পেশা, সেখানেও লেগেছে ভোটের হাওয়া। আজ সালাম স্টিল ভোটের গাড়ি আছে হরিণাঘাটে। চাঁদপুর থেকে আলী আসগর ইমনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। চাঁদপুরের শেষ প্রান্ত, নদী পার হলেই শরীয়তপুর, মাঝে বিশাল মেঘনা নদী। এই ঘাটকে ঘিরেই এখানকার মানুষের জীবন ও জীবিকা। এখানকার বেশিরভাগ মানুষই জেলে, মাছ ধরা আর বিক্রি করাই তাদের পেশা। মাঝঘাটে জেলে নৌকা ভিড়লেই আড়তের লোকজন ঝাঁপিয়ে পড়ে। ডাক করে মাছ নিজেদের করতে সবারই প্রাণান্তকর চেষ্টা। এই তুমুল ব্যস্ততার মাঝেও এখানকার মানুষজন আসন্ন নির্বাচন নিয়ে বেশ উচ্ছ্বসিত। সামান্য অবসর পেলেই মেতে ওঠেন রাজনৈতিক আলোচনায়। ঝড় ওঠে চায়ের কাপে। চাঁদপুর ৩-এর এই আসনটিতে মৎস্যজীবীরা বেশ বড় ভূমিকা রাখেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে মোট ভোটার 5,08,932 জন। নির্বাচন হলে দেশের সংবাদ পরিবর্তন হবে, দেশের পরিস্থিতি ভালো হবে, এটাই আমাদের আশা। যেই আসুক, যেই কোনো সরকারি আয়োগ, গরিবের যে শান্তি ও গরিব যাতে ভালো থাকতে পারে ওই আশাই করতে আছে। এই মৎস্যজীবীরা ভোট কাকে দিবেন তা এখনো নিশ্চিত করে না জানালেও দীর্ঘদিন পর ভোট দিতে পারবেন, এতেই তারা বেশ খুশি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চাঁদপুর রেলওয়ে স্টেশন এলাকায় আছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচালের খবর। এটিএন বাংলার নির্বাচনী আয়োজন সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা বাংলাদেশ। আর সারা বাংলাদেশে চলতে চলতে আমি এখন আছি চাঁদপুর ৩ সংসদীয় আসনের। আমার সাথে আজকে ভোটের গাড়ির সাথে কথা বলতে স্থানীয় দুজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন এবং এরা স্থানীয় ভোটার। কেমন বুঝছেন নির্বাচনের উত্তাপ চাঁদপুরে? আসলে চাঁদপুরে আমরা তো এই 17 বছর কোনো ভোট দিতে পারি নাই। আমাদের কাছে এই প্রথম দিয়ে আপনার মনে করেন ঈদের মতো লাগতেছে যে সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমার ভোট আমি দেব। একটা ফেয়ার নির্বাচন হলে একটা গভর্নমেন্ট, একটা রিয়েল গভর্নমেন্ট আমরা পাবো। আর এই সরকারের কাছে আমরা হয়তো এই দেশবাসী আমাদের একটা ভালো কিছু আশা করি। সবাই খুব প্রত্যাশা করছে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং ভোট দেওয়ার পর চাঁদপুরের স্থানীয় কিছু স্পেসিফিক সমস্যা আছে যেটি বছরের পর বছর যায়, সরকার পরিবর্তন হয় কিন্তু সেই সমস্যার সমাধান হয় না। এবারে অন্তত এখানকার মানুষজন আশা করছে যে একটি সুষ্ঠু নির্বাচন হলে এবং জনপ্রতিনিধি যিনি আসবেন তিনি যদি ইচ্ছা করেন তাহলে হয়তো ব্যাপক একটা পরিবর্তন করতে পারবেন। দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ কমছেই না। সবশেষ গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো 5 জন মারা গেছেন। এ সময় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 490 জন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026 কুমিল্লার অডিশন পর্ব সম্পন্ন হয়েছে। শহরের রেসকোর্স এলাকায় জান্নাতুল মাকাম তাহফিজুল কোরআন মাদ্রাসার অডিটোরিয়ামে এই পর্ব অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব 14 বছর বয়সের 1.5 শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন জান্নাতুল মাকাম তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইজহারুল হক সিরাজি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ হুমায়ুন কবির পাহাড়পুরী। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন হুফফাজুল ফোরকান ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব হাফেজ কারি মাইনুদ্দিন। এদিকে প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী প্রথম 15 জনকে ঢাকা যাওয়ার ইয়েস কার্ড দেওয়া হয়। চূড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকারীকে 5 লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে 3 লাখ টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে 2 লাখ টাকা দেওয়া হবে। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ATN বাংলা। কর্মবিরতি প্রত্যাহার করে সরকারি প্রাইমারি শিক্ষকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। না হলে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে 10ম গ্রেডে বেতনসহ 3 দফা দাবিতে পরীক্ষা বর্জন করে সারা দেশে শাটডাউন কর্মসূচি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। মেহেরপুরে 308টি প্রাথমিক বিদ্যালয়ে তালা লাগিয়ে দেন তারা। এতে বন্ধ হয়ে যায় ক্লাস ও বার্ষিক পরীক্ষা। নওগাঁয় দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বা বার্ষিক পরীক্ষায় অংশ নেবেন না বলে জানান আন্দোলনরত শিক্ষকরা। এছাড়াও নেত্রকোনায় কয়েকটি উপজেলার শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশো শিক্ষক শাটডাউন কর্মসূচি পালন করেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা 12 আসনে ধানের শীষের প্রার্থী সাইফুল আলম নীরব। রাজধানীর তেজগাঁও কলেজে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে নীরব একথা বলেন। দেশমাতার রোগ মুক্তি কামনায় গোটা দেশ দোয়া করছে জানিয়ে নীরব আশা প্রকাশ করে বলেন, মানুষের ভালোবাসায় বেগম জিয়া সুস্থ হয়ে আবারও দেশের নেতৃত্ব দেবেন। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের নেতাকর্মীরা দোয়ায় অংশ নেন। সরকারের প্রধান শেখ হাসিনা তার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সাজা দিয়ে 10 বছর সাজা দিয়েছিল। সে সাজা তিনি কারাবরণ করেছিলেন, 6 বছর তিনি কারাবরণ করেছিলেন। তিনি সুস্থ অবস্থায় তিনি কারাগারে গিয়েছিলেন। নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। এবারে অর্থ সংবাদ। চলছে অগ্রহায়ণ মাস। গ্রাম বাংলায় এখন আমন ধান কাটার ধুম। তবে এ বছর অঞ্চল ভেদে ফলনে রয়েছে বিস্তর ফারাক। আর তাই ফলন নিয়ে কেউ খুশি আর কারো মনে রয়েছে লোকসানের শঙ্কা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। দিগন্ত জুড়ে এখন সোনারঙা ধান ক্ষেত। হেমন্তের হিমেল বাতাসে মাঠে মাঠে দোল খাচ্ছে আমন ধানের শীষ। দেশ জুড়ে চলছে নতুন ফসল ঘরে তোলার উৎসব। মাদারীপুরে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। জেলার 5 উপজেলায় এখন ধান কাটতে ব্যস্ত কৃষকরা। সবার চোখে মুখে আনন্দ। ফসল হয়েছে এবছর, দেখে মানুষ খুশি। ফলন ভালো হয়েছে এবং দেখার মতন। আমন ধান আগের চাষ হইতো না, এবার নতুন চাষ হয়েছে, এবার বাম্পার ফলন। বিগত বছরের তুলনায় আমন ধানের ফলন খুবই ভালো হয়েছে। মাদারীপুরের কৃষি অফিস জানায়, অনুকূল আবহাওয়া, রোগবালাই না থাকা এবং সরকারি প্রণোদনায় ভালো বীজ পাওয়ায় এবছর ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমনে আবাদ সন্তোষজনক হয়েছে এবং এই ব্যাপারে কৃষকরা খুবই আশাবাদী। তবে একেবারে উল্টো চিত্র নওগাঁয়। এই জেলায় কৃষকরা জানান, অসমের বৃষ্টি আর পোকার আক্রমণে এবছর ধানের ফলন কম। এছাড়াও সার, বীজ, শ্রমিক ও অন্যান্য কৃষি উপকরণের দাম বেশি থাকায় বেড়েছে উৎপাদন খরচ। আছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। এ কারণে চলতি মৌসুমে লোকসানের শঙ্কায় তারা। পোকার ওষুধ দিয়ে পোকা মারা যাচ্ছে না, যার কারণে ফল
কম, আমাদের ধানের ফলন এবার কম। গত বছর ছিল ধানের ফলন বেশি। বাজারে ধান বেচতে গেলে সিন্ডিকেট করে ধানের দাম আমরা পাই না। ফসল ক্ষতিগ্রস্ত হলেও লক্ষ্যমাত্রা অর্জনে কোনো প্রভাব পড়বে না বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে পরামর্শ দিয়েছি লজিং আপ করার জন্য, অনেকেই লজিং আপ করেছে এবং পরবর্তীতে এটা রিকভার হয়েছে। আমাদের বাকি ধান যখন কর্তন হবে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। জাহিদুল আলম, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আগামীকাল 2 দিনের ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 4 বছর পর প্রথমবার দিল্লিতে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে যোগ দিতে পুতিনের সঙ্গে আসছেন তার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ ও ব্যবসায়ী শিল্প প্রতিনিধিদের একটি বড় দল। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের চাপের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের জ্বালানি ও প্রতিরক্ষা বাণিজ্যে যে প্রভাব পড়েছে তা কাটিয়ে নতুন করে সম্পর্ক জোরদার করাই পুতিনের এই সফরের লক্ষ্য। মস্কো ভারতের কাছে রুশ তেল, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও যুদ্ধবিমান বিক্রি বাড়ানোর চেষ্টা করবে। পুতিনের সফরের আগে দুই দেশের কর্মকর্তারা প্রতিরক্ষা, নৌ পরিবহন ও কৃষিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। বিশ্লেষকরা বলছেন পুতিনের সফর ভারতের জন্য মস্কোর সঙ্গে বিশেষ সম্পর্কের শক্তি পুনরায় তুলে ধরার সুযোগ। তবে দেশ দুটির কোনো চুক্তি হলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারেন এমন শঙ্কা রয়েছে নয়াদিল্লির। ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য আগামী কয়েকদিনের মধ্যে মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। নিত্য প্রয়োজনীয় সব পণ্য এই ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করত। গাজার অধিবাসীরা এই ক্রসিং পেরিয়ে মিশর যেতেন, কিন্তু 2023 সালে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস পর রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি সেনারা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গাজা খালি করার অংশ হিসেবে এই ক্রসিং খোলার সুযোগ দিচ্ছে দখলদাররা, কারণ ফিলিস্তিনিদের এখান দিয়ে বের হওয়ার সুযোগ দিলেও ঢোকার সুযোগ থাকবে না। এবার খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জিতে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। 3 ম্যাচের সিরিজে 77 রান করে 21 ধাপ লাফ দিয়ে 38তম স্থানে উঠে এসেছেন। 2 ইনিংসে ব্যাট করে 89 রান করা তাওহিদ হৃদয় 5 ধাপ এগিয়ে 43তম স্থানে এসেছেন। আর বোলারদের র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 8ম স্থানে আছেন মুস্তাফিজুর রহমান। স্পিনার মেহেদী হাসান 14তম এবং রিশাদ হোসেন 19তম স্থানে উঠে এসেছেন। সাধারণ ক্রিকেটারদের মতো প্রতিবন্ধী খেলোয়াড়দেরকেও সব ধরনের সুযোগ দেওয়ার আশ্বাস দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট কমিটির চেয়ারম্যান জুলফিকার আলী খান। 34তম আন্তর্জাতিক এবং 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির সভাপতি মাসুদুল হাসান ও মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল সহ অন্যান্যরা। 1992 সাল থেকে জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধী দিবসটি বিশ্বব্যাপী পালন করা হয়। এ উপলক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে একটি র্যালি বের করা হয়। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের ঢাকা অঞ্চলের খেলার 6ষ্ঠ দিনে জয় পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এবং ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সাভার উপজেলার বিরুলিয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে দিনের প্রথম খেলায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 1-0 গোলে পরাজিত করে শান্ত মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিকে। দ্বিতীয় ম্যাচে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি 2-1 ব্যবধানে হারায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশকে। দিনের শেষ ম্যাচে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 10-1 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে। ম্যাচের সেরা খেলোয়াড়দেরকে পুরস্কৃত করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এবং ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ আমিরুল ইসলাম। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সাথে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডাক্তারের জরুরি বৈঠক, উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মীরা। রোগ মুক্তি কামনায় এটিএন বাংলা ও এটিএন নিউজের দোয়ার আয়োজন। উৎসব মুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের উৎসর্গ করার তাগিদ। গুমের মামলার শুনানিতে গ্রেফতার সেনা কর্মকর্তাদের অন্যান্য আসামিদের মতোই সশরীরে আদালতে হাজির হতে হবে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 14 ডিসেম্বর। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে অনাস্থা প্রকাশ ও কঠোর হতে বাধ্য হবে এনসিপি, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। সরকারি অনুমোদন ছাড়াই সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 9 টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা। অভিযোগ বাণিজ্য উপদেষ্টার। কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ ক্যাবের। এবং জনগণের প্রতি দায়বদ্ধ প্রার্থীদের ভোট দেবে রাজধানীবাসী। চাঁদপুরের হাটে বাজারে নির্বাচন নিয়ে তুমুল আলোচনা, জয় পরাজয়ে ভূমিকা রাখবে জেলেদের ভোট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।